আজকের দিনটা একটু স্পেশাল ছিল কারণ আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনটাকে আরো সুন্দর করে তুলতে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার অন্যতম জনপ্রিয় একটি জায়গা ইকো পার্ক। আজকের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ইকো পার্ক ঘোরার সম্পূর্ণ অভিজ্ঞতা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বেরিয়ে পড়ি রাস্তাটাকে উপভোগ করতে করতে, চারিদিকের সাইডস সিন দেখতে দেখতে। আর চারপাশের স্বাধীনতা দিবসের একটা আলাদা আমেজ ছিল। জাতীয় পতাকার রং, মানুষের মুখে হাসি, পরিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা, সব মিলিয়ে পরিবেশটা একেবারে অন্যরকম। আমরা জাস্ট এসে দেখলাম প্রচুর ভিড়াক্কার একেবারে, এবং আমরা একটু তাড়াতাড়ি চলে আসি, তো যে জন্য তখনও টিকিট কাউন্টার খোলেনি। দেন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে ভিতরে প্রবেশ করি। চলুন এবার এক এক করে দেখা যাক ভিতরের পরিবেশ। শুরুতেই এখানে আমরা এসে দেখি যে খুব সুন্দর করে সাজানো এই গেমিং জোন ছিল একদম ঢুকতেই। তো আমরা শুরু করেছিলাম গেট 4 থেকে। আমরা শুরু করি 7 ওয়ান্ডার্স থেকে। তো প্রথম যখন এসেছিলাম সেখানে অনলি গেট এন্ট্রিটাই এনাফ ছিল। দেন এইবারে এসে দেখলাম যে 7 ওয়ান্ডার্সের জন্য আলাদা করে টিকিট লাগছে। তো যাই হোক, আমরা এসে পড়ি। আর এগুলো সব জাস্ট পাশাপাশি করা ছিল অ্যান্ড খুব সুন্দর করে করা হয়েছিল। যে আমাদের সপ্তম আশ্চর্য আছে প্রত্যেকটার একটা করে রেপ্লিকা তুলে ধরা হয়েছিল। শুরু করব গ্রেট পিরামিড অফ গিজা অ্যান্ড তার পাশে স্ফিংস, যেটি মিশরে আছে। ইজিপ্টের পিরামিড প্রাচীন বিশ্বের সব থেকে আশ্চর্য স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে পিরামিড প্রাচীন বিশ্বের 7 ওয়ান্ডার্সের মধ্যে একমাত্র ওয়ান্ডার্স যা আজও টিকে আছে। আর এই রেপ্লিকার সামনে দাঁড়ালে সত্যি একটা ইজিপ্টের ফিলিংস পাওয়া যায়। আর ভিতরে এগুলো খুব সুন্দর করে হাতের কারুকার্য করা হয়েছিল। পিরামিডের ভিতরের মামি কিভাবে রাখা হয় এবং সেখানকার কিছু যে কিভাবে পরিচালনা করা হতো, এবং সেখানকার কিছু ভাষা বা সেখানকার যে মামির মধ্যে যেগুলো খোদাই করা থাকে তার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। এর ভিতরে গেলে জাস্ট সেই ফিলটা পাওয়া যাবে। এবং এর পাশেই স্ফিংস। এখন দেখতে পাচ্ছেন পেত্রার রেপ্লিকা, যেটি জর্ডানে অবস্থিত। পেত্রা জর্ডানের একটি প্রাচীন আর্কিওলজিক্যাল সিটি, যা পাথর কেটে তৈরি করা অসাধারণ আর্কিটেকচারের জন্য বিখ্যাত। এর রক কাট বিল্ডিং এর জন্য পেত্রা অনেক সময় রোজ সিটি বলা হয়ে থাকে। তো এখানে ঢুকতেই পেত্রা জর্ডানের যে ডিটেলসটা আছে সেখানে একটি বোর্ড করে দেওয়া আছে, কেউ যদি দাঁড়িয়ে পড়তে চায় তার ডিটেলস এখানে সে পড়তে পারে। একে রোজ সিটি বলার মেন কারণ এখানকার পাথরে গোলাপি বা লালচে একটা ন্যাচারাল কালার দেখা যায়। পেত্রার সব থেকে আইকনিক অংশগুলোর মধ্যে সেই বিশাল রক ফ্যাসেড, যেটা দেখে মনে হয় পাহাড়ের গায়ে যেন বিশাল বিল্ডিং খোদাই করা হয়েছে। এরও ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড তার ভিতরেও কিছু আর্ট করা আছে। এগুলো এক এক করে দেখতে দেখতে যাই। ইকো পার্কের এই রেপ্লিকা সেই ইউনিক আর্কিটেকচারটা সবার সামনে তুলে ধরছি খুব সুন্দর করে। হয়তো কাছ থেকে না দেখলে সেই ফিলটা বা সেই অনুভূতিটা করা যাবে না। সত্যি বলতে এই জায়গাটা একটু মিস্টেরিয়াস এবং সিনেমেটিক। এটা ছিল মোয়াই স্ট্যাচু এবং তার পাশে ক্রিস্ট দ্য রিডিমার, যেটা ব্রাজিলে আছে। ব্রাজিলের রিও দে জেনেরিও শহরে অবস্থিত দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এই স্ট্যাচু অন্যতম পরিচিত সিম্বল।
এই মূল স্ট্যাচুটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে রিও শহরের অসাধারণ ভিউ দেখা যায়। এই বিশাল পাথরের মানুষের মুখের মতো স্ট্যাচুর সঙ্গে জড়িয়ে আছে স্টার আইসল্যান্ডের প্রাচীন রাপা নুই কালচার। মুয়াই স্ট্যাচু মূলত পাথর কেটে তৈরি করা বিশাল হিউম্যান ফিগার। এগুলো সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো প্রতিটি স্ট্যাচু এর মুখের এক্সপ্রেশন এবং শেপ প্রত্যেকটি আলাদা। দূর থেকে দেখলে এগুলো খুব মিস্টেরিয়াস লাগে, মনে হয় প্রত্যেকটা স্ট্যাচু হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থেকে কোনো অজানা গল্প আমাদের বলছে। এবং এর ঠিক পাশেই আছে তাজমহল, যেটি উত্তরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। এবারে সেখানে যাব। সাদা মার্বেল দিয়ে এই মনুমেন্টকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপত্য হিসাবে ধরা হয়। আর এখানে ইকো পার্কে আমরা দেখতে পাচ্ছি তাজমহলেরই একটি রেপ্লিকা। সামনের জলাধারগুলো ঠিক সেভাবেই তুলে ধরেছে যেভাবে সামনে আছে, হয়তো এক্স্যাক্ট না, বাট তারই একটা রেপ্লিকা যতটা পসিবল হয়েছে। অ্যান্ড খুব সুন্দর করে বানানো হয়েছে এটিও। সামনে জলাশয় রেখেছে এবং তার পাশে কিছু গাছপালা যেভাবে আছে। ভিতরে ওনার স্ত্রীর যে সমাধি ছিল সেটাও দেখানো হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে এটি একটি আসল তাজমহল নয়, এটি একটি রেপ্লিকা। তবু কলকাতার মধ্যে দাঁড়িয়ে তাজমহলের এমন একটা রিপ্রেজেন্টেশন দেখা নিঃসন্দেহে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখন আমরা চলে এসেছি চায়নার বিখ্যাত গ্রেট ওয়াল অফ চায়নার কাছে। পার্সোনালি আমি এটা বলছি, অনেক কিছু এখানে এই সপ্তম আশ্চর্য বানানো হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে মানে এই গ্রেট ওয়াল অফ চায়না যেভাবে বানানো হয়েছে বা যেভাবে তুলে ধরা হয়েছে বা যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। শুধু এটা গ্রেট ওয়াল অফ চায়নাটা শুধু বানায়নি, পাশে যে গাছপালা যেভাবে সাজানো হয়েছিল সত্যি খুব অসাধারণ। গ্রেট ওয়াল মূলত চায়নার বিভিন্ন অঞ্চলে নির্মিত প্রাচীর ও ডিফেন্সিভ স্ট্রাকচারের একটি বিশাল নেটওয়ার্ক। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন সময়ে সীমান্ত রক্ষা করা এবং আক্রমণ প্রতিহত করা। ইকো পার্কে এরই একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে যেখানে ভিজিটরস কিছুটা ওয়ালের ওপর দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্স নিতে পারেন। গ্রেট ওয়াল অ্যাকচুয়াল দেখতে গেলে চায়নাতে তো যেতে হবে, কিন্তু কলকাতাতে বসে আজ আমরা তার একটা মিনিয়েচার এক্সপিরিয়েন্স পাচ্ছি। এবার আমরা চলে এলাম ইউরোপের দিকে, ইতালির রোম শহরে। সামনে দেখতে পাচ্ছি কোলোসিয়ামের রেপ্লিকা। কোলোসিয়াম হলো প্রাচীন রোমের একটি বিশাল অ্যাম্ফিথিয়েটার। এখানে একসময় বিভিন্ন ধরনের পাবলিক স্পেকটাকেলস এবং গ্ল্যাডিটোরিয়াল কন্টেস্ট অনুষ্ঠিত হতো। আজ কোলোসিয়াম রোমের অন্যতম বিখ্যাত হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। ইকো পার্কে তার রেপ্লিকাটি দেখে প্রাচীন রোমান আর্কিটেকচারের একটি ধারণা পাওয়া যায়। এই বিল্ডিং এর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এর বিশাল এলিপ্টিক্যাল শেপ এবং একের পর এক আর্ক। ওভারঅল খুব সুন্দর করে সাজানো হয়েছে, বাস দেখার মতো, সামনে থেকে আরো ভালো লাগবে। 7 ওয়ান্ডার্স কমপ্লিট করে আমরা চলে এসেছি ইকো পার্কের একেবারে অন্যতম একটি জায়গা, বাটারফ্লাই গার্ডেন। প্রথমেই ঢুকতে এখানে ডিটেলস অনেক দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড তারা দাঁড়িয়ে সেগুলো পড়তে পারে। তো জাস্ট ওভারঅল ক্যাপচার করে আমরা ভিতরে চলে আসি। চারপাশ সবুজ গাছপালা, নানান ধরনের ফুল, তার মাঝে উড়ে বেড়ানো রঙিন প্রজাপতি। পুরো পরিবেশটাই খুব শান্ত এবং সুন্দর। এই গার্ডেনটার সব থেকে সুন্দর ব্যাপার হলো ন্যাচারাল এনভায়রনমেন্ট। প্রজাপতির জন্য উপযুক্ত গাছপালা ও ফুল রাখা হয়েছে যাতে তারা এখানে খাবারও আশ্রয় পায়। এই গ্রিন কালারের এটা একটা কভার করে রাখা জায়গা ছিল অ্যান্ড রেস্ট্রিক্টেড, সেখানে মোবাইল ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। চারপাশে এত গ্রিনি যে কলকাতার মতো ব্যস্ত শহরে আছি কিছুক্ষণের জন্য ভুলেই যেতে হয়। আর তার মাঝে
এই রং বেরঙের অনেক প্রজাপতির উড়ে বেড়ানো খুবই ভালো লাগছিল দেখতে। প্রজাপতিদের সব থেকে সুন্দর বিষয় হলো তাদের ডানা, রং এবং প্যাটার্ন, কখনো হলুদ, কখনো সাদা, কখনো কমলা, কখনো বা কালো। প্রতিটাকেই যেন প্রকৃতি নিজের হাতে আলাদা করে সাজিয়ে দিয়েছে। দেন বাটারফ্লাই চ্যাপ্টার কমপ্লিট করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে এগিয়ে যাই। আর ওভারঅল পরিবেশ সত্যি খুব সুন্দর ছিল। হেলিকোনিয়া গার্ডেন নামটা শুনলে অনেকের মনে প্রশ্ন আসছে, হেলিকোনিয়া আসলে কি? হেলিকোনিয়া হলো মূলত ট্রপিক্যাল অঞ্চলের একটি সুন্দর অর্নামেন্টাল প্লান্ট। এই যে গাছপালা চাষ করা হয়ে থাকে খাদ্যের জন্য নয়, মানুষ ঘর, বাগান, পার্ক সাজাতে এগুলো ব্যবহার করে। এগুলোর বৈশিষ্ট্য হলো সুন্দর ফুল, অন্যান্য পাতা, মনোরম গন্ধ, মজাদার আকৃতি, এই সব আর কি। আর এইভাবেই ডেকোরেট করা হয়েছিল সম্পূর্ণ গার্ডেনটাকে। এবার আমরা এসে গেছি এমন একটি জায়গায় যেটা শুধু সুন্দর নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং আমাদের গর্বের গল্প। ভাস্কর্য উদ্যানে বাংলার ইতিহাস। এখানে বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে তুলে ধরা হয়েছে। আমরা সাধারণত ইতিহাস বইয়ের পাতায় পড়ে থাকি, কে ছিলেন, কি ঘটেছিল, কি যুদ্ধ হয়েছিল, কিভাবে সমাজ সংস্কৃতির পরিবর্তন হয়েছিল। এখানে শুধু ইতিহাস বইয়ের মধ্যে নেই, এখানে বিভিন্ন শিল্পকলার মাধ্যমে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে তুলে ধরা হয়েছে। এই গার্ডেনটি 2017 সালে উদ্বোধন করা হয় এবং মূল উদ্দেশ্য ছিল বাংলার ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ মানুষ ও ঘটনাগুলোকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তুলে ধরা। প্রত্যেকটা যে শিল্পকর্মের মাধ্যমে এগুলো তুলে ধরেছে, প্রত্যেকটার সামনে একটি করে বোর্ড এবং ডিটেলস দেওয়া আছে, কেউ চাইলে সেগুলো পড়তে পারে দাঁড়িয়ে। এখানে যেমন দেখানো হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, বাংলার ভক্তি, সঙ্গীত এবং সাংস্কৃতিক জীবনে তার প্রভাব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে মধ্যযুগীয় নবজাগরণের সময় থেকে পলাশির যুদ্ধ, রাজা রামমোহন রায় ও বাংলার নবজাগরণ, বঙ্কিমচন্দ্র, আনন্দময় মঠ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, স্বামী বিবেকানন্দর ডিটেলস, শ্রী অরবিন্দ্র ওনার ডিটেলস, নেতাজি সুভাষচন্দ্র ও আজাদিন ফৌজ সেই সংক্রান্ত ডিটেলস, লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম সেগুলোর ডিটেলস, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতী সেগুলোর ডিটেলস, এবং সত্যজিৎ রায় এনাদের মতো ব্যক্তিত্বের সবকিছু ডিটেলস এবং ইতিহাসের আরো অনেক কিছু এগুলো একটা শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। যতক্ষণ না আমরা কাছ থেকে দেখছি গিয়ে, সেই হয়তো ব্যাপারটা কাছ থেকে আমার মনে হয় খুব ভালো করে বোঝা যাবে। তো এই সব জিনিসগুলো পুরো সম্পূর্ণ শিল্পকলার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এবং একটি বোর্ড আলাদা করে দেওয়া আছে, পুরো সেই ডিটেলসগুলো সেখানে লেখা আছে, কেউ যদি চাই সেখানে দাঁড়িয়ে সেগুলো দেখতে পারে। নেক্সট আমরা এসে গেছিলাম মিস্ট গার্ডেনে। মিস্ট গার্ডেন অ্যাকচুয়ালি সন্ধ্যের সময় দেখার মতো ছিল, সন্ধ্যের কিছু ফুটেজ আছে সেগুলো তুলে ধরবো। শুধু মিস্ট গার্ডেন না, পরপর কিছুটা ছেড়ে ছেড়ে রেন ফরেস্ট, বাম্বু গার্ডেন, জাপানি গার্ডেন, হার্বাল গার্ডেন, ফ্রুটস গার্ডেন, ইকো আইল্যান্ড, আরো অনেক কিছু পরপর সাজানো আছে। আর খুব সুন্দর করে প্রতিটা ডেকোরেট করা হয়েছে।
এগুলো যেমন বাম্বু ফরেস্ট ছিল। তো এক কথায় এক এক করে আমরা দেখতে দেখতে এগিয়ে যাই, এগিয়ে এই ঝিলের কাছে এসে উপস্থিত হয় এবং এখানের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর হাওয়া চালাচ্ছিল। অ্যাকচুয়ালি রোদের জন্য খুব গরম রেখেছিল আজকের দিনে। তো এখানে আসার পর সেই মানে অনুভূতিটা অন্য হয়ে দাঁড়ালো। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাই বোটিং করার জন্য, স্পিড বোটে উঠি। এই এক্সপিরিয়েন্স এক অন্য ধরনের ছিল। পুরো এখানে একটা চক্কর লাগানোর ছিল, তো খুবই ভালো লাগছিল, খুবই উপভোগ করলাম এই মোমেন্টগুলোকে। ওখান থেকে আবার চলে এসেছিলাম। আজকে কোনো তাড়াহুড়ো নেই, শুধু হাঁটছি, চারপাশ দেখছি, ছবি তুলছি আর এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছি। 15ই আগস্টের ছুটিতে অনেক মানুষ আজ ইকো পার্কে এসেছেন, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ হয়তো একা সময় কাটাচ্ছে, কেউ বা হয়তো ভ্লগ বা ফটোগ্রাফি এইসব তুলে বেড়াচ্ছে। তো নেক্সট আমরা চলে আসি জাপানিজ ফরেস্টে। এর একেবারে অন্যরকম একটা সবুজ জায়গায় জাপানিজ ফরেস্ট। এখানে ঢোকার পরেই চারিপাশের পরিবেশ যেন একেবারে বদলে যায়। শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ আর কোলাহল থেকে দূরে চারপাশে শুধু গাছপালা, সবুজ আর শান্ত একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ার। চলুন আপনাদের সঙ্গে এই জাপানিজ ফরেস্টটা দেখি। খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল অ্যান্ড পুরোপুরি এটা জাপানের কালচার অনুযায়ী সেই হিসাবে সাজানো হয়েছিল। এখানের সব থেকে বেশি যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো চারপাশে গ্রিনারি, গাছের মধ্যে দিয়ে সরু পথ চলে গেছে আর সেই পথ ধরে হাঁটতে হাঁটতে যেন একটা ফরেস্ট স্টাইলের মধ্যে থেকে যাচ্ছি। এরপর আমরা এখানে একটা জাপানিজ টেম্পল ছিল, সেখানটাই এসে গেছিলাম একটু একটু করে। আর ওয়েদারও খুব সুন্দর হয়ে যায়, বৃষ্টি আর ছিল না। সকালের দিকে বৃষ্টি থাকলেও দেন ওয়েদার খুব ভালো হয়ে যায়। এই টেম্পলের মধ্যে চলে আসি। তো তাদের কি কালচার, তারা কিভাবে ইউজ করে বা তাদের যে ট্র্যাডিশন ছিল সেগুলো এই জাপানিজ এই টেম্পলটাই আসলে বুঝতে পারি। অ্যান্ড এসে খুব ভালো লাগলো, তাদের মতো করে সেইভাবে করে ডেকোরেট করা হয়েছে, সাজানো হয়েছে। সত্যি কথা বলতে খুব সুন্দর।
এখানে জাপানের যে ট্র্যাডিশনটা আছে সেটা খুব সুন্দর করে তুলে ধরেছে, আর সেই ট্র্যাডিশনাল যে অনুভূতিটা সেটা খুব ভালো করে এখানে পাওয়া যায়। গাছ, পাথর, জল, ওপেন স্পেস, এই এলিমেন্টগুলোকে ব্যালেন্স করে একটা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা। এই জায়গাতেও সেই শান্ত ন্যাচারাল ফিলিং সবটাই অনুভূতি করা যায়। আর এই পাথওয়েটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, ইভেন জাপানিসে কিছু লেখা আছে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স একটা। এই জায়গায় আসার সব থেকে ভালো ব্যাপার হলো এখানে ধীরে ধীরে হাঁটা যায়, কোনো তাড়াহুড়ো নেই। এই পথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশের গাছপালা দেখতে দেখতে মনে হয় কলকাতার মধ্যেই একটা ছোট্ট মানে অন্য কোনো জায়গায় এসে গেছি। আর ডেকোরেশন খুবই সুন্দর। যারা সকালে বা বিকালে একটু শান্ত পরিবেশ হাঁটতে ভালোবাসেন তাদের এই জায়গাটা তো খুবই ভালো লাগবে। আর এসে মনের মানে শান্তি হিসাবে তো খুবই মানে একটা ভালো অপশন বলা যেতে পারে। তার সঙ্গে রেস্টুরেন্ট আছে, কেউ যদি প্রয়োজন মতো খাওয়া দাওয়া করতে চাই সেগুলো পেয়ে যাবে। দেন বিকাল হয়ে আসে, বিকাল হতে আমরা আইফেল টাওয়ার দেখতে চলে আসি এইদিকে। তো আইফেল টাওয়ারের এইদিকে দেখা, ইভেন যে নেচারের ব্যাপারটা আছে জলের ধারে পার্ক টাইপ বসে সেই অনুভূতি, সেটা একটা আলাদাই। প্রত্যেকে বিকালের দিকে এখানে বসে আড্ডা দেওয়া, কেউ ফ্যামিলি টাইম কাটানো, অ্যান্ড ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়। তো তাই আরো ভালো লাগতে থাকে। যে গরম ছিল গরম ব্যাপারটা চলে যায়। বাট একটা প্রবলেম হলো হেঁটে হেঁটে যারা একটু বয়স্ক আছে তাদের জন্য প্রবলেম, যারা ইয়ং তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা পুরোপুরি উপভোগ করতে পারবে। এটা ছিল মিস্ট গার্ডেন। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। সন্ধ্যের পরে এটা ভালো করে ফিল করা গেছিল, সন্ধ্যের পরে এগুলো সব অন করে দিয়েছিল। তো এটা একটা আর্টিফিশিয়াল ফগ টাইপ ক্রিয়েট হয়। তো এর মধ্যে থেকে যাওয়ার অনুভূতিটাই এক আলাদা ব্যাপার। এই ক্ষুদ্র জলকণাগুলো বাতাসে ভেসে থাকার কারণে আমাদের চোখে কুয়াশার মতো একটা মিষ্টি এফেক্ট করছিল। আর সেই মিস্ট যখন চারপাশ গাছপালার মধ্যে ছড়িয়ে পড়ে তখন মানে আরো সুন্দর লাগছিল, এক ড্রিমি অ্যাটমসফিয়ার। আরো সন্ধ্যের দিকে এইটা হয়তো আরো ভালো লাগতো, বাট তারপর আমরা বেরিয়ে আসি। তো এখানেও দেখলাম একটা ঘুম স্টেশন ক্রিয়েট করা হয়েছে, তো বেশ সেই ডিজাইনে, অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তো এইভাবেই দেখতে দেখতে কাটে, অ্যান্ড এখানেই আমরা শেষ করি। শেষ করে তারপর বেরিয়ে আসি। সন্ধ্যের মুহূর্তে আমরা যখন বেরোই তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, অ্যান্ড নেচার আরও তার সঙ্গে সাথ দেওয়ার জন্য আরও ভালো লাগছিল। আর আজকে 15ই আগস্টের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এক এক করে যাচ্ছিলাম, ক্লক টাওয়ার ছিল, দেন এরপরে আইটিসি রয়্যাল বেঙ্গল ছিল। ইভেন কলকাতাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল সেই কিছু ফুটেজ তুলে ধরেছে। অ্যান্ড এইটা ছিল আইটিসি রয়্যাল বেঙ্গল। এইভাবে আরও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এইভাবে দেখতে দেখতে এবার আমরা আমাদের বাড়ির পথে। তো আজকের দিনটা সত্যি খুবই স্পেশাল ছিল, খুবই ভালো লাগলো, খুবই উপভোগ করলাম। আপনারাও যদি চান, আপনারাও যদি এইভাবে কোনো একটা দিন ফ্যামিলির সঙ্গে হোক, ফ্রেন্ডের সঙ্গে হোক কাটাতে চান, ইকো পার্ক সত্যি খুব ভালো জায়গা, সবাইকে সাজেস্ট করবো যেতে পারেন। তো ওভারঅল খুবই ভালো লাগলো। ভালো থাকবেন সবাইকে, আবার দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।